সেই আবার আপনাদের সামনে ফিরে এলাম কবিতার জয় এই শিরোনামের অনুষ্ঠানটি নিয়ে। এই প্রতি 15 দিনে একবার করে আমার কবিতার অনুভব বিষয়ে আমি যা বলি, আমার পঠিত কবিতা, আমি যে কবিতা পড়েছি সেই সব কবিতার কিছু কিছু কবিতার সম্পর্কে আমার যা অনুভব তা আমি এখানে বলি এবং আপনারা যারা শোনেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা পুনরায় জানাই। সেই সঙ্গে আমার এই নিজের পঠিত কবিতা সম্পর্কে অভিজ্ঞতাকে বলবার অবকাশ যারা করে দিয়েছেন ইনস্ক্রিপ্ট, সেই আয়োজকদেরও আমি আমার কৃতজ্ঞতা জানাই। একটা কথা আপনাদের বলে রাখি, আমি যে সব কবিতা পড়ে আমার যা যা মনে হয় তা বলি, সেই সব কথা যে আমার এই কবিতা পড়ে এই প্রতিক্রিয়া হয়েছে, মানসিক অনুভব ঘটেছে, সেগুলো যে আপনাদের মানতে হবে তা নয়। আপনারা অন্যভাবেও ভাবতে পারেন, এক একজন এক এক রকমভাবে ভাবতে পারেন। আমি আমার ভাবনাটুকু শুধু বলি, কেমন? আজকে শুরু করার আগে একটা কথা বলি যে আপনারা কি জীবনে কখনো অপমানিত হয়েছেন? আমি হয়েছি, একবার নয় বারংবারই আমি অপমানিত হয়েছি। অপমান আমার জীবনের একটা সঙ্গী, এটা বলা যায়। এখন সেই অপমানের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে, অপমানের পর তো ভেতর একটা জ্বালা হয়, যন্ত্রণা হয়। তার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে সরাসরি সেই অপমানের প্রত্যুত্তর দেওয়া, আক্রমণ করা, প্রতি আক্রমণ করা। আমার মন সেই ধরনের মন নয় যে প্রতি আক্রমণে উৎসাহী, কিন্তু আমি অনেক সময় তা থেকে উদ্ধার পেয়েছি একটা দ্বিতীয় পন্থার মধ্যে দিয়ে। সেখানে এসেছে কবিতা। মানে আপনি কি ভাবছেন যে আমি আমার লিখিত কবিতার মধ্যে দিয়ে সেই অপমানের উত্তরটা প্রকাশ করে দিলাম, কিন্তু সেই ব্যক্তিটিকে কিছু বললাম না বা সেই ঘটনার সম্পর্কে কিছু জানালাম না? না, তা নয়। আমি এরকম ভাবতে আমার জীবন আমাকে সেই ভাবনার দিকে নিয়ে গেছে যে আমার চাইতেও বেশি দুর্দশাগ্রস্ত, আমার চাইতেও বেশি ঘন ঘন অপমানের মুখে পড়া মানুষদের কথা, সেই কথা ভাবলে বা সেই সব কথা আমাকে অনেক সময় চিনিয়ে দিয়েছে কবিতা। কবিতা আমায় দেখিয়ে দিয়েছে যে দেখো, তোমার থেকেও অনেক বেশি অপমানিত, অনিশ্চয়তার মুখে পড়া, বারবার বিপর্যস্ত হওয়া মানুষরা পৃথিবীতে আছে, তোমার সমাজেই আছে, তোমার চারপাশেই আছে। সেই সূত্রে আজকে আমি আপনাদের প্রথম যে কবিতাটি পড়ে শোনাবো, সেই কবিতাটি সম্বন্ধে বলতে আমার একটু সময় লাগবে। সেই কবিতাটি নাম হচ্ছে ভিখিরির আবার পছন্দ। কবিতাটির লেখক হচ্ছেন শঙ্খ ঘোষ। আমি প্রথমে আপনাদের কবিতাটি পড়ে শোনাচ্ছি। ভিখিরির আবার পছন্দ, থাকছে পুরনো কাসুন্দি, যুক্তিতর্ক চুলোয় যাক, যেতে বলছো তো যাচ্ছি চলে, ভাঙবার শুধু সময় চাই, ভাঙবার শুধু সময় চাই, এ রাস্তা থেকে ও রাস্তায় হব কদিনের বাসিন্দা, কে না জানে সব অনিত্য, কে না জানে সব অনিত্য, নিয়ে যাই তাই খড়কুটো, বেঁচে যে রয়েছি এই না ঢের, ভিখিরির আবার পছন্দ, ভিখিরির আবার পছন্দ, ঠিকই পেয়ে যাব যে কোনো ঠাঁই, আবারও ভাঙার প্রতীক্ষায় কেটে যাবে দিন আনন্দে,
কেটে যাবে দিন আনন্দে, ভাসমান সব বাসিন্দার, জীবন্ত একই কাসুন্দি, ভিখিরির আবার পছন্দ। কবিতাটিতে প্রতিটি স্তবক 4 লাইনের, এবং স্তবকের যে শেষ লাইন সেইটা ব্যবহার করেই শুরু হচ্ছে তার পরের স্তবকটি। 5 স্তবকের এই কবিতায় এই বিশেষ নিয়মটি সারাক্ষণ মেনে চলা হচ্ছে। এই নিয়ম কেন মানতে হবে? কবি নিজের ওপর চাপিয়েছেন নিজের এই নিয়ম। বুদ্ধদেব বসু তার কবিতা ও আমার আত্মজীবনীর ভগ্নাংশ নামক প্রবন্ধে যে আধার আলোর অধিক কাব্যগ্রন্থ লিখতে শুরু করার সময়টা নিয়ে জানিয়েছিলেন। সেখানে কবিতা লেখার সময় নিজের ওপর কতগুলো নিয়ম আরোপ করার প্রসঙ্গটি বড় সুন্দর বুঝিয়েছিলেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব লিখছেন যাকে বলে লম্বা ফরমাস, অর্থাৎ এখানেও ওই ফরমাস কবি নিজেকে নিজেই দিচ্ছেন। ভিখিরির আবার পছন্দ কবিতাটি তার প্রতি স্তবকের শেষ লাইন দিয়ে শুরু করছে পরের স্তবকের প্রথম লাইন। এই রূপবন্ধের নিশ্চয়ই কোনো নাম আছে যা আমি জানি না, কারণ আমি অত পড়াশুনো করিনি। অনেকটা সময় অনেকটা এই ধরনের একই লাইনকে বারবার ফিরিয়ে আনার উদাহরণ একটু দূর সময়ের থেকে খুঁজলে, অর্থাৎ শঙ্খ ঘোষের এই কবিতাটি লেখা হচ্ছে 83 সালে, তার আর একটু পেছন দিকে গিয়ে খুঁজলে এরকম উদাহরণ পাওয়া যায় বিষ্ণুদের কবিতায়। ভিলানেল বা জ্যৈষ্ঠের ট্রিওলেট গুচ্ছ। বিষ্ণুদেব অবশ্য এখানেই ছেড়ে দেননি বালাদ লুই আরাগোর জন্য, এমনকি সেস্টিনা, এই সমস্ত রূপবন্ধ ব্যবহার করেছেন। এগুলো সবই বিভিন্ন ক্লাসিক্যাল রূপবন্ধের নাম। আসলে এই ধরনের বিচিত্র নামের রূপবন্ধেরা সকলেই হলো এক এক রকমের জটিল মিলের পরম্পরা বা শৃঙ্খল। মিলের শৃঙ্খল, অন্তমিলের। এইসব রূপবন্ধে কবিতা রচনা করতে গেলে লেখককে শুধু সেই শৃঙ্খলগুলো মেনে চলতে হয় তাই নয়, তাদের মধ্যে থেকে কাব্যকেও বার করে আনতে হয়। ওই নিয়মের অন্তর্গত থেকে তার মধ্যে থেকে কাব্যকে প্রকাশ করতে হয়। আমাদের বাংলায় যে কাব্যজগৎ, সেখানে সনেটেরই শুধু বিপুল চল আছে। মানে সনেটও এরকমই এক রূপবন্ধ, কিন্তু সনেটের প্রসারটা একটু বেশি। অন্যদিকে ক্লাসিক্যাল কোনো নিয়ম না মেনে পুনরাবর্তনের পদ্ধতি নিজের কবিতায় সবচেয়ে বেশি সংখ্যায় সার্থকভাবে প্রয়োগ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। তিনি অপেক্ষাকৃত নিকট সময়ের উদাহরণ। এই ভিখিরির আবার পছন্দ কবিতাটির পশ্চাৎপট সম্পর্কে কবিতার লেখক শঙ্খ ঘোষ, তার একটি বই আছে কবিতার মুহূর্ত। সেই বইতে কি বলছেন তার কয়েকটি লাইন একটু দেখে নিই আমরা। কেমন? বাড়ি বাড়ি ঘুরে ঠিকে কাজ করে কদম। কদম একটি বাড়ির পরিচারিকা, ঠিকে কাজ করার মেয়ে। একদিন বিকেলে জানায় পরদিন সে আসতে পারবে না। কেবল পরদিন নয়, হয়তো 2 দিন 3 দিন। কেন? যাবে কোথাও? ওই যে ঘর ভেঙে দেবে আমাদের, কোথায় যাব ঠিক তো নেই। ঘর ভেঙে দেবে কে? বলল তো সবাই, পুলিশ আসবে কাল, থাকতে দেবে না এখানে বলেছে। কোথায় যাবে ঠিক তো নেই। সবাই যেখানে যাবে আমরাও সেখানে যাব। বাড়ি বাড়ি পুলিশ আসে। এই তো কদিন আগে তুলে দিল খালধার থেকে। এলাম এখানে, বলে এখানেও নাকি থাকা যাবে না। পরদিন সকালে পূব খোলা বারান্দায় এসে দেখি সামনের ছোট মাঠের উপর বসে আছে নানান বয়সের মেয়ে, কয়েকটা দরমার বেড়া, কয়েকটা পুঁটলি, টুকরো জীর্ণ সুটকেস 2-1টি। ওই রকমই কিছু ভার কাঁধে নিয়ে কদমও এগিয়ে আসছে সেই দলের মধ্যে। দূর থেকে দেখতে পায় আমাদের, একটু হেসে বলে, আজ আর যেতে পারবো না, এখন এখানেই সব আছি। ওরা সব খুঁজতে গেছে অন্য কোথাও, থাকতে পারি কি না।
ফিরে আসছি যখন, কদমের ওই মুখচ্ছবি যা বলতে পারত তার ধ্বনিগুলি যেন পৌঁছতে থাকে কানে, কোথা থেকে একটা স্পর্ধাই এসে পৌঁছয়। ঠিকে কাজ করা কদমের জীবন কথা বলছে এই কবিতা, তার গলায় কথা বলছে লেখাটি। লেখাটিতে লাইনের পুনরাবর্তন আছে। তার একটা বড় কারণ, হয়তো কদমের জীবনে এই ঘটনা বারবার ঘটে চলেছে, সেই পুনরাবর্তন থেকেই হয়তো আসছে লাইনেরও পুনরাবর্তন। এক এক জায়গায় গিয়ে ঝুপড়ি তৈরি করে আবার তুলে নিয়ে চলে যেতে হয় তাদের। এখানে কবিতাটির লাইনগুলিরও শেষ দিকটা একবার দেখা যেতে পারে। চলে যাক সময় কই, ও রাস্তার বাসিন্দা, খড়কুটো, প্রতীক্ষায়, আনন্দে, পছন্দ, অনিত্য। কথাগুলোকে যদি কেটে কেটে পড়ি, প্রতিটি লাইনের শেষে আসা কথাগুলোতে মার্চ করে দৃপ্ত এগিয়ে যাওয়ার একটা ভঙ্গি যেন পাই, একটা স্বর। পাঠকের নিশ্চয়ই মনে পড়ছে মার্চিং সং নামে একটি কবিতাই আছে এই শঙ্খ ঘোষের বাবরী প্রার্থনা বইতে। সেই বইয়ে ছমাত্রায় প্রায় একই রকম চালে চলেছে আরেকটি বিখ্যাত কবিতা রাধাচূড়া, কিন্তু তাতে লাইন শেষের উচ্চাবচতা এত দূর তীক্ষ্ণ নয়। আমি রাধাচূড়া কবিতার দু একটি লাইন আপনাদের বলি। মালি বলেছিল সেই মতো টবে লাগিয়েছি রাধাচূড়া, এইটুকু টবে এতটা গাছ, সে কি হতে পারে? হতে পারে। মালি বলে যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা। এও কিন্তু ৬-৫-এর চালেই চলেছে কবিতাটি। মানে ছমাত্রার প্রথম পর্ব, মানে ছন্দের যে ভাগ, ছমাত্রার ছন্দ, তার প্রতিটি ভাগ তো ছমাত্রায় হয়, আর তারপরে একটি ভগ্ন পর্ব থাকে, এটা অর্থাৎ সেটা ৬ নয়, ৩-এ হতে পারে, ২-এ হতে পারে, ৫-এ হতে পারে, কেমন ৪-এ হতে পারে। তা সেই রকম এই রাধাচূড়া কবিতাও ৬-৫-এর বা ছমাত্রার চালেই চলছে। এবং রাধাচূড়ার বিশেষত্ব হচ্ছে মালি বলেছিল সেই মতো টবে লাগিয়েছি রাধাচূড়া। এখানে দেখুন আপনারা কথাগুলো ৪-৪-এ আসছে, কিন্তু ধ্বনিটা কানে পাচ্ছি আমরা ৫-এর। এইটা হলো যে একজন মানুষ যদি ছন্দকে শিখে নিয়ে তারপর ছন্দকে ভুলে যেতে পারেন, তাহলে তিনি এরকম প্রয়োগ করতে পারেন। এখানে ছন্দটা তার কাছে কোনো বাধা নয়, বরং ছন্দ তার কাছে হচ্ছে তার নিজেকে প্রকাশ করবার একটা উৎসার। এই কবিতাটিও সেই রকম। এই যে ভিখিরির আবার পছন্দ থাকছে পুরনো কাসুন্দি, আমরা তার শেষ লাইনগুলো আপনাকে বললাম, যে শেষ পর্বগুলো আপনাকে বললাম, ভাঙা ভাঙা অংশগুলো বললাম। চুলোয় যাক সময় কই, ও রাস্তার বাসিন্দা, খড়কুটো, প্রতীক্ষায়, আনন্দে, পছন্দ, অনিত্য। কারণ এই ভিখারির আবার পছন্দ কবিতায় একটা মরিয়া ব্যবস্থা নেওয়া আছে। বলছো তাই করব, তাতে কি হেরে যাব, মরে যাব? এইটাই সেই মরিয়া ভাব কদমদের। রাধাচূড়া ছিল স্থিতবুদ্ধি বিবেচনাময় এক ব্যক্তির শান্ত কিন্তু দৃঢ় তর্কসূত্র থেকে কবিতায় পৌঁছে যাওয়া। সেই তর্কসূত্র যে আছে তা যেমন কবিতার মুহূর্ত বইতে পাওয়া যায়, আবার রচনাটির অগ্রগতির ধরন থেকে সেই শেষ দিকটায় একটি নীরব স্মিত হাসির দীপ্তির মধ্যেও তা দেখা যায়। রাধাচূড়ার সেই স্মিত হাসির একটি বিশ্বাসের দৃঢ়তা। মালিতা বলেনি রাধাচূড়া, এটা হলো রাধাচূড়া কবিতার শেষ লাইন। কিন্তু ভিখিরির আবার পছন্দ কবিতার কিন্তু সেই স্থিতবুদ্ধির বিচারটা নেই, একটা মরিয়া ভাব আছে বলাটার ভেতরে। কারণ ভিখিরি আবার পছন্দ কবিতা কথা বলছে অন্যের গলায়। এই কবিতার কথক ওই কদম নামে বাড়ি বাড়ি ঠিকে কাজ করা মেয়েটি। কবি তার স্বরটি নিয়ে তার স্বরে কথা বলছেন। এটি কবির
একান্ত নিজের স্বর নয়। রাধাচূড়া ছিল কবির একান্ত নিজের স্বর। ওই ঠিকে কাজ করা কদম মেয়েটির কণ্ঠের মধ্যে এক সমবেত স্বর কিন্তু জড়ো হয়ে যাচ্ছে। এই যে লেখা হয়েছে কবিতার মুহূর্তে বইতে গদ্যে, কোথা থেকে এক স্পর্ধাই এসে পৌঁছয়, সেই স্পর্ধাই প্রকাশ পাচ্ছে। আমরা দেখি তা প্রকাশ পাচ্ছে কবিতার মধ্যে তো বটেই, লাইনের শেষে উচ্চাবচ ধ্বনিপুঞ্জের বন্টনেও। মানে ওই যে যারা খালধারে থাকতো তাদের তুলে দেওয়া হলো, পুলিশ এসে তুলে দিল, তারপর তারা এসে বাস নিল অন্য এক জায়গায় রাস্তার ধারে ঝুপড়ি বানিয়ে, তারপর এখন সেখান থেকেও তাদের তুলে দিয়েছে। এবং সেই বাড়ির যে মেয়েরা যারা অন্যদের বাড়িতে মানে ঠিকে কাজ করে, তারা ওই মাঠের মধ্যে তাদের জিনিসপত্র নিয়ে, দরমার বেড়া নিয়ে, ছোট পুঁটলি নিয়ে, দু একটা ভাঙা সুটকেস নিয়ে অপেক্ষা করছে। আর পুরুষরা গেছে কোথায় থাকার জায়গা খুঁজে পাওয়া যায় সেটা খুঁজতে। কেমন আমরা দেখি সেই স্পর্ধাটা প্রকাশ পাচ্ছে কবিতার মধ্যে তো বটেই, লাইনের শেষে উচ্চাবচ ধ্বনিপুঞ্জের বন্টনেও। ওদের জীবন যেমন খাড়াই উতরাই ভরা বন্ধুর পথে চলে, তেমনি চুলোয় যাক, সময় চাই, ও রাস্তায়, বাসিন্দা, অনিত্য, এইভাবে লাইনের শেষ শব্দগুলোতে সেই খাড়াই উতরাই ভেঙে চলবার একটা প্রকৃতি ধ্বনির মধ্যে ভরে দেওয়া হয়েছে, ধ্বনির প্রকৃতি। এবং পুরো লাইনটি পড়ার পর আমরা লাইনের শেষ শব্দে আসছি তো লাইনগুলো খুব ছোট ছোট, দ্রুতই শেষ শব্দটি বলা উচিত, ছন্দের শেষ অংশটি বা পর্বটি তাড়াতাড়ি চলে আসছে। আমার পাঠকদের জন্য একটা কথা এই অবসরে বলে রাখি, এই কথাটি কিন্তু কোনো কবিতা লেখক বা আলোচকের জন্য বলা নয়, কেননা তারা সকলেই এই জিনিসগুলো জানেন। পাঠকদের বলি, ছন্দকে গাণিতিকভাবে না জেনেও একটা জিনিস লক্ষ্য করলে ভালো লাগবে হয়তো, যে কবিতার লাইন থাকছে পুরনো একটা ভাগ, আর কাসুন্দি আরেকটা ভাগ, যুক্তিতর্ক একটা ভাগ, আর চুলোয় যাক আরেকটা ভাগ। কেমন এইভাবে পুরো কবিতাটা দেখুন। দ্বিতীয় ভাগটা যে কথাগুলো পড়ছে তারাই কিন্তু ওই মার্চিংয়ের জোরটা নিয়ে আসছে, প্রত্যেকবার ওই মার্চ করে চলবার স্পিডটা নিয়ে আসছে। ওটাকেই যারা কবিতা লেখেন বা আলোচনা করেন তারা বলেন পর্ব। এটুকু লক্ষ্য করলে দেখবেন আরও কতটা নতুন লাগছে কবিতা পড়তে পারাটা। এটা একটা ভাগ, ওটা একটা ভাগ। যেমন ধরুন নজরুলের যে বিখ্যাত কবিতা, যে বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, এই যে একটা পর্ব প্রথমে রয়েছে, তারপরে আরেকটা পর্ব আসছে, ভাঙা আসছে। ওটা অবশ্য ষড়বৃত্ত, কিন্তু আদ্যপর্বিক ষড়বৃত্ত বলে ওকে, কিন্তু এটা হলো অন্য ছন্দ, মাত্রাবৃত্ত। যাকগে, আমরা ছন্দ নিয়ে বেশি আমাদের কথা বলতে হবে, কিন্তু যত সহজে বলা যায়। এবার দেখুন, এই যে দুটো ভাগের মধ্যে চলতে চলতে কিন্তু পথটা যে অসমান সেটা ফুটে উঠছে। কিরকম? ভিখিরির আবার পছন্দ, থাকছে পুরনো কাসুন্দি, যুক্তিতর্ক চুলোয় যাক, ভাঙবার শুধু সময় চাই। এই যে ওদের পথটা, যে ওদের বেঁচে থাকার পথটা যে অসমান, ওদের যে বারবার একটা জায়গাকে তুলে আরেকটা জায়গায় উৎখাত করা হচ্ছে এবং ওরা সেটাকে মেনে নিয়ে এগিয়ে চলেছে, সেইটা এই ছন্দের ওঠানামার মধ্যে বোঝা যাচ্ছে। এই যে দুটো ভাগের মধ্যে চলতে চলতে ওদের পথটা যে অসমান, সেটা ফুটে উঠছে কেবল ছন্দটার মধ্যে দিয়েই। বলার কথাটা পরে আসছে, ছন্দের ভেতরটাও, যেমন আমার এই শরীরটা, আমার এই শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো তো আমার শরীরের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে আমার শরীরটাকে তৈরি করেছে, এবং আমি যে কথা বলছি সেটা তো আমার ভেতর থেকে আসছে, তাই না?
এটা তো আলাদা আলাদা জিনিস নয়। আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা আলাদা করে দিই, তার থেকে স্বরটা আলাদা করে দিই, তা হয় না। সবটা মিলিয়ে একটা জিনিস তৈরি হয়। কবিতাটাও তাই, তার ছন্দটাও তাই, তার ছন্দের যে ভাগগুলো সেটাও তাই। সেই রকম এখানে ওদের পথটা যে অসমান সেটা ফুটে উঠছে কেবল ছন্দটার মধ্য দিয়েই। কারণটা কি? কারণের বিষয়বস্তুটা তো ওই কদমদের বারবার নিরাশ্রয় হওয়া, বারবার আশ্রয় খোঁজা। অর্থাৎ একটি কবিতার ছন্দ এই ইচ্ছে থেকেও আসতে পারে যে ছন্দের চাল বা প্রকারের কত নতুনত্ব আনা যায়। সেটা যারা কবিতা লেখা শিখতে চান তাদের কাছে দরকারি। কিন্তু অন্য দিকটা হলো আরেক রকমভাবেও ছন্দ আসে। সেখানে ছন্দ একটা বিষয়বস্তুর ভেতরকার নিরুপায়তা থেকে আসে, অল্প ক্ষেত্রে হলেও আসে। এখানে যেমন এসেছে, লাইনগুলো দৈর্ঘ্য ছোট বলেই দ্রুতই শেষ ভাগটা এসে পড়ছে। এখানে মার্চিংয়ের ধরনের সঙ্গে একটা ঠুক্কর খাওয়াও মিশছে। কেমন করে? থাকছে পুরনো কাসুন্দি, বাংবার শুধু সময় চাই, নিয়ে যায় তাই খড়কুটো। প্রথম যে ভাগটা রয়েছে সেটা হয়েছে ছমাত্রা। এইবার ছমাত্রা উচ্চারণ করেই কিন্তু অবচেতন মনে আমরা আরেকটা ছমাত্রাই প্রত্যাশা করব, ভাবব যে পরের ভাগটাও ছয়ই হবে। কিন্তু এখানে হলো না, একটু ভেঙে দেওয়া হলো। তাতে কি হচ্ছে? ওই যা বলছি, একটা উঁচু নিচু ভাব তৈরি হচ্ছে। তুমি উঁচু নিচু পথে চলছো এবং তাড়াতাড়ি চলছো, সময় নেই, যা করার এখনই করতে হবে। পুলিশ তুলে দিচ্ছে, এখনই আসছে এবং এসে ঝুপড়ি ভেঙে দিচ্ছে। ফলে তাড়াতাড়ি পালাতে হচ্ছে, তাড়াতাড়ি সরে যেতে হচ্ছে। তাড়াতাড়ি উঁচু নিচু রাস্তায় চলতে গেলে হোঁচটও তো লাগবে, আবার এগোতে হবে বলে মার্চিংয়ের সংকল্পটাও থাকবে। দুয়ে মিলে একটি বিশেষ ধ্বনিশক্তি ও ছন্দের চলন এই কবিতাটিতে তৈরি হল। আর দুটো কথা বলবো এই লেখা বিষয়ে। কবিতাটির শেষ স্তবকের শেষ চারটি শব্দকে ধরা যাক। আনন্দে, বাসিন্দার, কাসুন্দি, পছন্দ। ধ্বনিগুলো কত কাছাকাছি না? চারটি শব্দই কবিতার বিভিন্ন স্তবকে একাধিকবার ফিরে ফিরে এসেছে। এবার এরা সকলে মিলে সমবেত হলো শেষ স্তবকে। ঝনৎকার বেজে উঠল এর উচ্চারণে, ধ্বনির বন্টনে। মিল দিতে পারতেন লেখক, কিন্তু মিল দিলেন না, অন্তমিল দিলেন না, ধ্বনির সাদৃশ্য দিলেন। এইটা একটা মস্ত বড় কাজ। কেন একে বড় কাজ বলছি? শঙ্খ ঘোষ তার ছড়াতেও আশ্চর্য, অচিন্তনীয় বিষম মিল বা বিষম ধ্বনির মিল ব্যবহার করেছেন। তাতে অনুপ্রাণিত হয়ে পরবর্তী কবিদের আরও অনেকেই এমন করেছেন সার্থকভাবেই। এই একটা চলই হয়ে গিয়েছে এখন। কিন্তু এইখানে ব্যাপারটা অন্য। চমৎকার একটা বিষম মিল বা উল্টো মিল বা ভাঙা মিল দেওয়াটা নিশ্চয়ই বড় কারিগরের কাজ। কিন্তু সেই কারিগরি বিদ্যাটি উত্তীর্ণ হয়ে কখনো তার জীবনেও পৌঁছয়। কদমদের জীবনে কোনো স্থিতি নেই। আজ এখানে, কাল ওখানে, পরশু সেখানেও যে জীবন স্থির হবে কিনা তার নিশ্চয়তা নেই। কদমদের জীবনে স্থিতি নেই বলে কবিতাটিতেও মিল দেওয়া নেই। মিল মানে তো মিলন, স্থিতি। আবার সমস্ত অনিশ্চয়তা সত্ত্বেও জীবনটা আছে, জীবনটা ছাড়তে এরা রাজি নয়। সেইটাই সংকল্প, সেইটাই মার্চিং সং এদের। জীবনের স্থিতি নেই, কিন্তু জীবনটা তো আছে। ফলে অন্য দিক দিয়ে জীবনটাই হয়ে যাচ্ছে স্থিতি, যতই অনিশ্চয়তায় ভরা হোক তা। আর সেই স্থিতির কারণেই শেষ স্তবকের 4 লাইনের শেষ 4টি ধ্বনির সাম্য তৈরি করে। অত ভাঙাচোরার মধ্যেও একটা মিল তবু আছে। অন্যদিকে প্রতি স্তবকে আগের স্তবকের রিপিটেশনও তো আরেক রকমের মিল, যে মিল আসলে মিলন। অনেক ভাঙনের মধ্যে ওই কদমেরা মিলেমিশে আছে, একত্রে আছে সকলে। সেইটাই কি সবচেয়ে বড় মিল নয়? এক জায়গা থেকে বাঁশ তুলে অন্য জায়গায় চলে যাওয়াটাও তো একই সঙ্গে কবিতার লাইনের ওই রিপিটেশন ধরে রাখছে। এখানে আরেকটা কথা বলা দরকার। আগেই তুলেছি লাইনগুলোর শেষাংশ, অর্থাৎ কাসুন্দি, চলে যাক, সময় চাই, খড়কুটো, বাসিন্দা তুলেছি তো।
বলেছি তো যে আলাদাভাবে শুধু শেষ অংশটি পড়লে একটা মার্চ করে যাবার এফেক্ট পাওয়া যায়। বলেছি হোঁচট খাওয়াও পাওয়া যায়, যদিও সে কথাটা ইতিমধ্যে অনুভব করে থাকেন কেউ। তবে একটি ব্যতিক্রমের কথা এবার বলবো। সেই ব্যতিক্রম আছে কবিতাটির তৃতীয় লাইনে। সেই লাইনটি হচ্ছে, যেতে বলছো তো যাচ্ছি চলে। ভেবে দেখুন, কাসুন্দি, সময় চাই, ও রাস্তায়, এই না ঢের, প্রতীক্ষায়, পছন্দ, এই ধ্বনিগুলোর সঙ্গে কিন্তু ঠিক ঠিক মিলছে না যাচ্ছি চলে। উচ্চারণ করে দেখুন, একটু ঢেউ দিয়ে উঠছে, ছলকে উঠছে যাচ্ছে চলে ধ্বনিটি। কি এর কারণ? কেন বাকিগুলির সঙ্গে একেবারে সমতা রাখছে না এই যাচ্ছি চলের ধ্বনিটি? ধরা যাক আমি এক গামলা জল কোথাও রেখেছি, এবার হাতে করে সেটা স্থানান্তরে নিয়ে যাবো বলে গামলাটা তুলেছি। যেই তুললাম, এগোতে শুরু করেছি যখন, তখন জলটাতে একটু ঢেউ দিয়ে ছলকে উঠবে তো, কারণ ঠাঁই নাড়া হলো। এক জায়গায় ছিল কদমরা, এক জায়গা থেকে উৎখাত হয়ে এসেছিল, তবু তো ছিল অনেক দিন, কিছুদিন অন্তত ছিল। গামলার জল সেও তো কিছুক্ষণ রাখা ছিল এক জায়গায়, তাকে তুলে হাঁটতে শুরু করলেই নড়ে উঠল জল, ছলকে উঠল। একদিনের মধ্যে পুলিশ ভেঙে দেবে এখানকার বাস উঠল। তবু হঠাৎ করে বাস তুলতে গেলে পুরো স্থিতিটায়, হোক সাময়িক স্থিতি, সেই স্থিতির মধ্যে একটা ধাক্কা লাগলো। ওই যখন সিদ্ধান্ত নিতেই হলো চলে যাব, সিদ্ধান্ত নেওয়ার সময় ওই ঢেউ, ওই ছলকে ওঠা, যেটা ছন্দে ধরা পড়ে গেল, আসলে ধ্বনিতে ধরা পড়ল। কিছুদিন ধরে পেতে বসা সংসার এক কথায় তুলে নিতে হচ্ছে তো, সেই জন্যেই যেতে বলছো তো যাচ্ছি চলে, সেই জন্যেই যাচ্ছে চলে অংশটি ছলকে ওঠে, বাকি শেষাংশগুলোর তুলনায় ছলকে ওঠে এই যাচ্ছে চলে ধ্বনিটি। এইভাবে শুধু ধ্বনির মধ্যে দিয়ে পুরো কবিতাটি তার অন্তর্বস্তুকে, তার দেখা জীবনকে এবং কদমদের সকলের কথাকে ফুটিয়ে তোলে। শেষ তবকে তাই আমরা দেখতে পাই আনন্দ। আর ভিখিরির আবার পছন্দ, এর মধ্যে কোনো দুঃখ বা হতাশা নয়, বরং একটা স্পর্ধাই ফুটে ওঠে, যা কবিতার মুহূর্তে এই কবিতার লেখক শঙ্খ ঘোষ লিখেছেন। এই ধ্বনি সামর্থ্যকে প্রকাশ করা কোনো কারিগরি বিদ্যার অসাধ্য, এ কেবল কবিত্ব শক্তির দ্বারা সম্ভব। ভিখিরির আবার পছন্দ এই লাইনটি বিষয়ে একটি কথা না বললে অন্যায় হবে। সুধীন্দ্রনাথ দত্ত একবার এরকম একটা কথা বলেছিলেন যে মাত্রাবৃত্ত ছন্দ এত বেশি নিয়মানুবর্তী যে সেই ছন্দ সামান্য স্বাধীনতাকেও প্রশ্রয় দেয় না। ঠিকই বলেছিলেন। মাত্রাবৃত্ত অত্যন্ত কঠোর নিয়মানুবর্তী ছন্দ। সে অক্ষরবৃত্ত মতো শব্দকে শোষণ করতে দেবে না, যুক্তাক্ষরকে ভাঙবে সর্বদাই, হসন্তকে পুরো মাত্রা ধরবে। যাই হোক, ভিখিরির আবার পছন্দতে মাত্রাবৃত্ত কিন্তু একটু ঘাড় নোয়াতে বাধ্য হলো। তার নিয়ম নীতির মধ্য থেকেই শোষণ ঘটল এবং তা মেনেও নিল এই মাত্রাবৃত্ত ছন্দে শঙ্খ ঘোষের হাতে, ছমাত্রার পরিধিতে। ভিখিরির আবার পছন্দ, ভিখিরির আবার এটা ছমাত্রায় ঢুকলো কি করে? গুণে দেখলে তো এটা 7, কি করে ঢুকলো? কিন্তু উচ্চারণটা করলে আমরা কি পাচ্ছি? উচ্চারণটা এইভাবে হয়, ভিখিরি রাবার পছন্দ। ভিখিরির শেষে একটা র রয়েছে, আর পরের আবারের প্রথম ধ্বনিটা হচ্ছে আ। ভিখিরির আবার পছন্দ। উচ্চারণের সময় ওই ভিখিরি শব্দটার যে শেষ বর্ণ র, তার মধ্যে আবার শব্দটার যে প্রথম বর্ণ আ, তা ঢুকে পড়ল। ফলে হয়ে গেল ভিখিরি রাবার পছন্দ। এই আমরা কানে পেলাম। ছন্দ তো শ্রুতি নির্ভর, যেমন সঙ্গীত বহুকাল ধরে শ্রুতি নির্ভর ছিল, তেমনি সঙ্গীত বিষয়ক পুস্তক রচিত হয়েছে তো অনেক পরে। আগে তো সঙ্গীত শুধু কানে শুনেই চলতো, মানে বংশ পরম্পরায় সঙ্গীত এগিয়ে যেত শতাব্দীর পর শতাব্দী কানে শুনে, তারপর তার লিপিবদ্ধ আকারে এলো আর কি।
ছন্দও তাই কানের ওপর নির্ভর করে। ভিখিরির শব্দের শেষ র অক্ষরটা পরের শব্দ আবারের আয়ে মিশে গেল, রাবার উচ্চারণ হলো। মিল, মিলন, ভাঙনের মধ্যেও। ভাঙন কি? ওই কদমদের বাড়ি ভেঙে দেওয়া, ওই ভাঙন। কিন্তু সেই ভাঙনের মধ্যে কদমরা সকলে একত্রে আছে, তাই মিল, সেই জন্য মিলন। ছন্দের বারান্দা বইতে শঙ্খ ঘোষ সুভাষ মুখোপাধ্যায় দুটি লাইন তুলে দিয়েছিলেন অক্ষবৃত্ত ছন্দের। কাব্যকে খুঁজেছি প্রায় গরু খোঁজা করে, অনেক দিন খিদিরপুর ডকের অঞ্চলে। সেই লাইন তুলে শঙ্খ ঘোষ দেখিয়েছিলেন উচ্চারণটা এইভাবে আসছে দ্বিতীয় লাইনে, অনেক দিন খিদিরপুর ডকের অঞ্চলে। এই অনেক দিনের দ এবং খিদিরপুরের মাঝখানের র শোষিত হচ্ছে। এই কবিতা সুভাষের লেখা 40 সালে। তার পরের 70 বছরে অক্ষরবৃত্তের শব্দ শোষণ একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে এখন। একটিকে কেউই অক্ষরবৃত্তে 3 মাত্রা ধরে না, 2 মাত্রাই ধরে, কিন্তু মাত্রাবৃত্তে একটি 3 মাত্রাই। মাত্রাবৃত্তের মতো রাবীন্দ্রিক যন্ত্রকেও আপনি নিজের সুরে বাজাতে পেরেছেন, একথা বলেছিলেন 30-এর দশকের এক বিখ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্ত আরেকজন কবি বিষ্ণু দেকে। আর মাত্রাবৃত্তের এই শোষণ করা ভিখিরির আবার পছন্দ লাইনটি দেখলে মাত্রাবৃত্তের নিয়মকে কি করে নিজের নিয়ম করে নেওয়া যায় তার প্রমাণ শঙ্খ ঘোষ রাখলেন। ছন্দের বইয়ের বারান্দা বইয়ের ভূমিকায় শঙ্খ ঘোষ বলেছিলেন, ছন্দের নিয়মের মধ্যে থেকেই কিভাবে মিটিয়ে নেওয়া যায় তার শুকনো নিয়ম। এই ভিখিরির আবার পছন্দ কবিতাটি তার উদাহরণ হয়ে রইল। নিয়মের মধ্যে থেকেই নিয়মকে ভেঙে দেওয়ার উদাহরণ। বাইরের দিক থেকে ভাঙা নয়, ভাঙা অন্তমিল, বিষমধ্বনির মিল, উল্টো মিল, মধ্যমিল, ছন্দের বিচিত্র চাল, তার পুরো বদলানোই কিন্তু একজন কবির বদল নয়, ছন্দের মুক্তিও নয়। অন্তর্বস্তু ও ধ্বনি শক্তির ব্যবহারে তৈরি হতে পারে সেই বদল, সেই বারান্দা, সেই মুক্তি। ওই কদমদের জীবন বারবার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, তা যেমন একটা অনিশ্চয়তা, কিন্তু সেই অনিশ্চয়তায় তারা ভেঙে পড়ছে না। ওই যে লিখেছেন, কেমন যেন একটা স্পর্ধাই এসে পৌঁছয় কদমদের সেই হাসির মধ্যে, সেই বলার মধ্যে। দেখি ওরা কোনো অন্য জায়গা খুঁজতে গেছে, সেখানে যেতে হবে এবার। সেখানে কতদিন থাকতে পারবো জানি না, কিন্তু সেখানেও থাকতে হবে গিয়ে। এই যে মুক্তি, এইটার মধ্যে কিন্তু ওই বাইরের শাসকের যে চাপিয়ে দেওয়া নিয়ম, সে নিয়ম থেকে সেটা বেরিয়ে এলো, কদমদের হারিয়ে দেওয়া গেল না। সেইটাই হচ্ছে এই মুক্তি। তাই এইটা বলছিলাম যে আমার জীবনে যে অপমান আমি পাই, সেই অপমান কি এই কদমদের জীবনের যে বিপর্যয়, যে অপমান, যে দুর্দশা তার সঙ্গে মেলে? না, তা মেলে না। তাই আমি যখন কবিতার কাছে যাই, তখন কবিতায় গিয়ে আমি দেখি যে আমি যাকে অপমান বলে মনে করছি, যা আমাকে ভেঙে দিচ্ছে, যা আমাকে দুঃখ দিচ্ছে, যা আমাকে বলছে যে তুমি প্রতি আক্রমণ করো, তার থেকেও অনেক বেশি যন্ত্রণা, অনেক বেশি অপমান, অনেক বেশি বিপর্যয় অন্য কারো জীবনে কেউ সহ্য করছে। যেমন কদমরা সহ্য করছে, যারা একদিন খাল ধারে ছিল, খাল ধার থেকে তারা আবার উঠে এলো অন্য কোনো রাস্তার ধারে ঝোপড়া বানিয়ে, সেই ঝোপড়াও আবার পুলিশ এসে তুলে দিল, তখন তারা চলে গেল অন্যত্র আশ্রয়ের সন্ধানে। তার সঙ্গে কি আমার জীবনের শৌখিন অপমান মেলে? আমার অপমানকে, তাই আমি অপমানিত হয়েছি বলে আমার লজ্জা হয় যে এটাকে আমি অপমান বলে মনে করছি। কবিতা আমায় দেখিয়ে দিচ্ছে যে তোমার চাইতে অনেক বেশি অপমানিত হয়েও কেউ কিন্তু সেই অপমানকে জয় করতে পারে। এই বাড়ি ঠিকে কাজ করা কদমরা যে জয় করছে, আর সেই জয়কে, কবিতার সেই জয়কে সামনে এনে দিলেন কে? কবি শঙ্খ ঘোষ। তার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে নামক বইতে এই কবিতা পাওয়া যাবে, যা 1984 সালে প্রকাশিত হয়েছিল বইটি। এই কবিতাটি লেখা 1983 সালে। এই কবিতার বিষয়ে
এই কবিতাটির বিষয়ে এবং আরও অনেকগুলি কবিতার বিষয়ে আপনারা জানতে পারবেন। খুব শঙ্খ ঘোষের কবিতার মুহূর্ত বইটি পড়লে আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন, তবু আমি একবার বললাম। এবার আমি শঙ্খ ঘোষের অন্য একটি কবিতা বিষয়ে চলে যাব। এইটি হলো কবিতার জয়। যারা এই অনুষ্ঠানটি মানে এই যে আমাকে বলার অবকাশ দিয়েছেন ইনস্ক্রিপ্ট, তারা কবিতার জয় নামটি রেখেছেন এই কারণে যে আমার নামের প্রথম, আমার যেটাকে ফার্স্ট নেম বলে তার মধ্যে জয় শব্দটা আছে, সেই জন্যে জয় গোস্বামী নামক ব্যক্তি কবিতা নিয়ে দু একটা কথা বলছে, তাই এটার নাম কবিতার জয় এভাবে দেখা যায়। আবার আমি দেখি কবিতা কিভাবে জয়যুক্ত হলো। এই যে কবি শঙ্খ ঘোষ কদমদের জীবন নিয়ে যে কবিতাটি লিখলেন, তাতে কদমদের ওই বাইরের দিকে হেরে যাওয়া জীবন যে আসলে জয়যুক্ত হচ্ছে, তারা যে হেরে যাচ্ছে না, সেইটাকেই প্রকাশ করলো। সুতরাং সেই জন্য এটা কবিতার জয়। আমি নিজের অপমান ভুলে তখন আমার মনটা তাদের দিকে চলে যায় এবং আমার মনে হয় আমি যে বিষয়ে অপমানিত বোধ করছি এটা আমার শৌখিনতা, একে আমার অপমান বলে মনে করা উচিত না, একে দুর্দশা মনে করা উচিত না। এবার আমি একটা শঙ্খ ঘোষেরই আমি আজকে আপনাদের কাছে আরও দুটি কবিতা পড়ে শোনাবো, যে কবিতাগুলি কিন্তু গদ্যে লেখা, যে কবিতাগুলির মধ্যে কোনো ছন্দ নেই, সে কবিতাগুলি গদ্য ভাষায় লেখা। এই কবিতাটির নাম হচ্ছে বিস্ফোরণ। সন্ধেবেলা ঝলমলে চৌরাস্তায়, আচ্ছা একটা কথা বলি, আমি যখন একটা কথা বলে একটু থামবো আপনারা বুঝবেন লাইন সেখানে শেষ হলো, কবিতার পংক্তি সেখানে শেষ হলো। সন্ধেবেলা ঝলমলে চৌরাস্তায় ছুটন্ত গাড়ি থামিয়ে থামিয়ে হাত গলিয়ে যখন ধূপকাঠি বেচতে চাইছিল, খালি গায়ে উস্কো খুস্কো চুলে 5 বছরের ইজের পরা মেয়েটা, আর আমরা বলছিলাম না, বলছিলাম ভাগ। তখন ঘরে রেখে আসা শিশুটির মুখখানা ঝলক দিয়ে ওঠা ছাড়া আর কোনো বিস্ফোরণ ঘটেনি কোথাও কোনোখানে, আর কোনো চুক্তিও না। এই হলো কবিতাটি। আরেকবার পড়ব। বিস্ফোরণ। সন্ধেবেলা ঝলমলে চৌরাস্তায় ছুটন্ত গাড়ি থামিয়ে থামিয়ে হাত গলিয়ে যখন ধূপকাঠি বেচতে চাইছিল, খালি গায়ে উস্কো খুস্কো চুলে 5 বছরের ইজের পরা মেয়েটা, আর আমরা বলছিলাম না, বলছিলাম ভাগ। তখন ঘরে রেখে আসা শিশুটির মুখখানা ঝলক দিয়ে ওঠা ছাড়া আর কোনো বিস্ফোরণ ঘটেনি কোথাও কোনোখানে, আর কোনো চুক্তিও না। সন্ধেবেলায় এই ধূপকাঠি বিক্রি করতে আসা 5 বছরের মেয়েটাকে আমরা সবাই দেখেছি, কখনো গাড়ির ভেতরে বসে, কখনো ফুটপাতে দাঁড়িয়ে তাকে দেখেছি। চলন্ত ট্রাফিক লাল আলোয় দাঁড়ানো মাত্র অকুত ভয়ে সে নেমে যায় গাড়ির অরণ্যে, জানলায় জানলায় ঘোরে। সিগন্যাল সবুজ হবার পর চলন্ত সব গাড়ির ভেতর দিয়ে ছুটে ছুটে আবার উঠে চলে আসে ফুটপাতে। ঠিক একা এই বাচ্চাটিই হয়তো নয়, এই রকম আরও শিশুকে আমরা দেখেছি, আমরা রোজ দেখি। হ্যাঁ, আজকেও দেখব মহানগরের রাজপথে রাজপথে। মনে রাখিনি এই কবিতাটি এক ঝলকে স্মৃতির ভেতর জাগিয়ে দিল প্রতিদিনের এই দৃশ্য।
ঠিক ঠিক যা যা হয় কবিতাটি সেই রকমই বিবরণ দিয়ে চলল প্রথম দিকেই, 7 লাইন পর্যন্ত। মাত্র 11 লাইনের এই কবিতায় 8ম লাইনটি একটি মাত্র শব্দ দিয়ে তৈরি। শব্দটি হলো তখন। এই তখন কথাটা এসে কবিতাটিকে স্পষ্ট 2 ভাগে ভাগ করে দিল। কবিতাটির মধ্যে কোনো স্তবক ব্যবহার করা হয়নি, কিন্তু তখন শব্দটি দিয়ে স্তবক বিভাজনের কাজটি করিয়ে নিলেন কবি। এই কবিতার লেখকও শঙ্খ ঘোষ। কবিতাটির দ্বিতীয় অংশে পথশিশুর মুখ চকিতে হয়ে ওঠে ঘরে রেখে আসা নিজের শিশুর মুখ। বছর 5 বয়স তো তারও। একটি মুহূর্ত শুধু নিজের ঘরের শিশু মুখ ভেসে উঠে সরে যায় মনের মধ্যে। নিশ্চয়ই তারপর সিগন্যাল সবুজ হয়ে গাড়ির স্রোত চলতে শুরু করে দিয়েছে, জীবনও ছুটতে শুরু করেছে তার স্বাভাবিক কাজের ঘোরে। কিন্তু ওই একবারই ঘটেছে সেই ঝলক দিয়ে জেগে ওঠা। কবিতাটির শেষ 2 লাইন কি বলছে? বলছে, আর কোনো বিস্ফোরণ ঘটেনি কোথাও কোনোখানে, আর কোনো চুক্তিও না। তাহলে ওই ধূপকাঠি বিক্রি করা বছর 5 শিশুটিকে দেখে নিজের বাড়ির শিশু মুখ যে এক মুহূর্তে জেগে উঠল, ওইটিই বিস্ফোরণ। হ্যাঁ, ওইটি। এই কবিতাটি শঙ্খ ঘোষ লিখেছেন, এটা তার 35 যখন লিখেছেন তার 35 বছর আগে তিনি লিখেছিলেন তার একটি গদ্য লেখায় এই কথাগুলি। লেখককে জেনে নিতে হয় যে বিস্ফোরণ শব্দটাই কিছু বিস্ফোরণ ঘটায় না। জেনে নিতে হয় যে সমাজ নামক কুটিল এই অক্টোপাসের পেছনে আমরা ব্যক্তিগতভাবে অনেকটাই ক্ষীণ। সেই একই রচনার শেষ দিকে শঙ্খ ঘোষ জানিয়েছিলেন, সত্যিই যদি নিজেকে, নিজের ভিতর এবং বাহিরকে আগ্নেয় জীবনযাপনের বিভীষিকার সামনে খুলে দিতে পারেন কবি, সেই হবে তার অস্তিত্বের পরম যোগ্যতা, তার কবিতা। শঙ্খ ঘোষের সারা জীবনের কবিতা এই কথাগুলি প্রমাণ করতে করতে পথ চলেছে। আজকে যে কবিতাটা নিয়ে কথা বলছি সে লেখাও তারই প্রমাণ। যে দেশে 5 বছরের শিশুকন্যা রাজপথে উন্মত্ত ট্রাফিকের ভেতরে ভেতরে ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করে বেড়ায়, আর তার দেখেও আমি মুখ ফিরিয়ে নিয়ে নিজের গন্তব্যে চলে যাই, বলি ভাগ, বলি না, সে দেশ কি এক আগ্নেয় জীবনযাপনের বিভীষিকাময় দেশই নয়? ওই শিশুটিকে দেখে একটি ঘটনা ঘটল, নিজের বাড়ির শিশুটির মুখ ঝলক দিয়ে উঠল মনে। ওইটি বিস্ফোরণ, ওইটি নিজের সঙ্গে নিজের মুখোমুখি হওয়ার মুহূর্ত। নিজের সঙ্গে মুখোমুখি হওয়ার আরেক রকম ছবি ছিল বুদ্ধদেব বসুর কবিতায়। অগ্নিকুণ্ড, দীর্ঘ অবসর, শুধু 2 মুগ্ধ অন্তর্যামী, আমি আর মুখোমুখি আমি। সেখানে ছিল দীর্ঘ অবসরের কথা। শঙ্খ ঘোষও লিখেছিলেন, একবার তাকাবে না নিজের মুখের দিকে চোখ ভরে? এ হলো অন্যরকম মুহূর্ত, নিজের সঙ্গে নিজের একা একা দেখা হওয়ার মুহূর্ত। কিন্তু বিস্ফোরণ নামক যে কবিতাটি নিয়ে আমরা এখন কথা বলছি, সেই কবিতাটিতে বলা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক অবস্থার কথা। রাস্তায় যখনই আমরা বেরোই তখনই যেন খুব স্পষ্ট করে আমরা বুঝতে বুঝতে চলি সমাজ নামক কুটিল এই অক্টোপাসের পেছনের কথা। সেই সব চলন্ত মুহূর্তে পলকের জন্য নিজের জীবনের সঙ্গে তীক্ষ্ণ খরচন চক্ষু মোকাবিলা হয়ে যেতে থাকে আত্মসচেতন সংবেদনশীল যে কোনো মানুষের। যেহেতু সে মানুষ অনুভব করে সে সমাজের পেছনে ক্ষীণ, কিন্তু আত্মিকভাবে ক্ষীণ নয়, তাই তার চোখ ঘুরে যায় নিজের ভেতরের দিকে। তার মনে হয় আমার শিশুটিরও তো, আমার যে শিশুটি আছে তারও তো ওই অবস্থা হতে পারত। তার মন সেই মুহূর্তে তার নিজের জীবনের অবস্থানকে ভেদ করে চলে যায়।
এক নিমেষে পথের শিশুকন্যা আর নিজের বাড়ির শিশু একাকার হয়ে যায়। এইটাই করলেন শঙ্খ ঘোষ এই কবিতার মধ্যে। 1983 সালে আত্মতৃপ্তির বাইরে নামক একটি গদ্য রচনায় জানিয়েছিলেন শঙ্খ ঘোষ এইরকম কয়েকটি কথা। এই একটা সময় যখন আরও বেশি ব্যক্তিগত সাহসের দরকার হলো একজন কবির, আরও বেশি ব্যক্তিগত আড়াল থেকে তাকে ধরতে হবে আমাদের মহাসময়ের জটকে সর্বস্ব জোড়া আত্মোদ্ঘাটনে। এই হলো সেই সর্বস্ব জোড়া আত্মোদ্ঘাটনের আরেকটি দৃষ্টান্ত। আরেকটি বললাম এই জন্যে যে শঙ্খ ঘোষের কবিতায় বারংবার দেখা দিয়েছে এই সর্বস্ব জোড়া আত্মোদ্ঘাটন। কবি প্রত্যক্ষভাবে নিজের কথা বলছেন নাকি অন্য মানুষের চোখ দিয়ে দেখছেন সে কথা বড় নয় এখানে। এই কবিতায় নিজের ঘর, নিজের একান্ত আপনজন আর রাস্তার শিশু এক হয়ে গেল একদিকে, অন্যদিকে কবিতার শেষ লাইনটিতে চুক্তি শব্দটি রেখে সেটি দিয়ে গেল একটি অন্য সংকেত। বিস্ফোরণ ঘটেনি কথা দুটি আছে আগের লাইনে। ওই যে এক্ষুনি বললাম যে আর কোনো বিস্ফোরণ ঘটেনি কোথাও কোনোখানে, আর কোনো চুক্তিও না। বিস্ফোরণ ঘটেনি কথা দুটি আছে তো আগের লাইনে। পথ শিশুর মুখ দেখে নিজের বাড়ির শিশু মুখ জেগে ওঠা, ওইটাই তো বিস্ফোরণ, ঠিক আছে। তো শেষ লাইনে চুক্তি কথাটি আমাদের অনেক দূর টেনে নেয়। বিস্ফোরণের সঙ্গে চুক্তি সম্পর্কিত হয়ে থাকে সাধারণত পরমাণু বিস্ফোরণের ক্ষেত্রে। দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়, দুটি রাষ্ট্র চুক্তিবদ্ধ হয় তারা একে অপরের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। একবার যদি ভেবে দেখি, শুধু এই কলকাতা শহরেই আছে শত শত পথশিশু, আর গোটা ভারতবর্ষের বড় বড় শহরেও স্টেশনে স্টেশনে, বড় বড় শহরের পথে পথে এরা ঘুরে বেড়ায়। আমাদেরই ঘরের শিশুরা যেন ওইভাবে ঘুরে বেড়াচ্ছে। সর্বস্ব জোড়া আত্মোদ্ঘাটন এইভাবে নিজেকে সর্বস্বের মধ্যে দেখতে পায়। আর সেই দেখতে পাওয়াটা যেন পরমাণু বিস্ফোরণের মতোই ভয়াবহ এক ঘটনা। চুক্তি শব্দটা বিস্ফোরণের কাছাকাছি এলো এবং গাড়ির জানলার ফাঁকে হাত গলানো, ধূপ বিক্রি করতে যাওয়া পথশিশুর মুহূর্তের উপস্থিতিকে কবির চোখ দেখতে পেল গোটা ভারতের ক্যানভাসে। তার সঙ্গে নিজের জীবন মিলেমিশে যাওয়ার অনুভূতিই এক বিস্ফোরণ। অথচ সেই বিস্ফোরণকে থামানোর কোনো পথ, কোনো ব্যবস্থা কোথাও নেওয়া হলো না, হচ্ছে না। কত অল্প কথায়, কত সামান্য আয়োজনে কবিতাটি রচিত হয়েছে। শব্দ বাহুল্যের বাইরে দাঁড়িয়ে, ভুল আস্ফলনের বাইরে দাঁড়িয়ে সত্যিই এই কবিতা নিজের ভিতর বাহিরকে খুলে দিতে পারল। সর্বস্ব জোড়া আত্মোদ্ঘাটন কথাটিকে আরেক দিকেও দেখা যেতে পারে এই কবিতাটির ক্ষেত্রে, আরেক দিক দিয়েও দেখা যেতে পারে। ঘরে রেখে আসা শিশুটির মুখ যাঁর মনে ঝলক দিয়ে জেগে উঠল, তিনি হতে পারেন কোনো নবীনা জননী যার 5 বছরের শিশু আছে ঘরে। কবি হয়তো এখানে দেখছেন তার সৃষ্ট চরিত্রের ভেতর দিয়ে ঘরে রেখে আসা বাচ্চার কথা, সাধারণত মায়েদেরই খুব বেশি করে মনে হতে থাকে ঘরের বাইরে থাকার সময়। অর্থাৎ কবির আত্ম এখানে হয়ে উঠল নবীনা কোনো জননীর হৃদয়। এদিক দিয়েও আত্মোদ্ঘাটন জগৎজোড়া সর্বস্বের দিকে এগিয়ে গেল। এলিয়টের একটি বিখ্যাত প্রবন্ধের কথা আপনারা অনেকেই জানেন, যে 3 ভয়েসেস অফ পোয়েট্রি। একটা হচ্ছে যে আমি অন্যকে বলছি বা তোমাকে বলছি, আবার আমি আমাকেই বলছি, সেক্ষেত্রে আমি আমাকে তুমি করে বলছি। আরেকটা হতে পারে যে আমি আমার তৈরি করা কোনো চরিত্রের মধ্যে দিয়ে আমি বলে কথা বলছি। এই 3টে স্বর হতে পারে 3 ভয়েসেস অফ পোয়েট্রি। এটা
এলিয়টের খুব বিখ্যাত প্রবন্ধ, আপনারা সবাই জানেন। এইবার এই কবিতাটিতে দেখলাম, আগের কবিতাটিতে আমরা দেখেছি যে ঠিকে কাজ করা, বাড়ি বাড়ি ঠিকে কাজ করা কদমের যে চরিত্র, তা হয়ে উঠল কবির স্বর। আর এই কবিতাটিতে এইখানে আমরা বুঝতে পারলাম যে 5 বছরের শিশুকে ঘরে রেখে বাইরে চলে আসার সময়, বাইরে থাকার সময় সর্বদা সেই শিশুর কথা মনে করা কোনো নবীনা জননীর আত্ম হয়ে উঠল কবির হৃদয়ে। কবি সেই হৃদয়ের মধ্যে ঢুকে কথা বললেন, অথচ বলে দিলেন সমস্ত এই ভারতবর্ষের পথশিশুদের কথা, যে কলকাতায় আমরা পথশিশুদের দেখতে পাই। এইবার আমরা একটা এমন কবিতায় যাব যেখানেও মা আছেন, যেখানেও শিশু আছে, এবং সে কবিতা একেবারে বুক মোচড়ানো কবিতা। আমার আজকের বলা আমি সম্পূর্ণ করব এই কবিতাটি দিয়ে। এই কবিতাটিতে কবি কোথায় আছেন? কবি আছেন এক নীরব দর্শক হয়ে। আমি আপনাদের কাছে কবিতাটি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম মা। এই কবিতাটি পড়লে আপনারা সবাই বুঝতে পারবেন, বা আপনারা জানেন, তবু আপনাদের আরেকবার মনে হবে, আমার যেমন আরও একবার মনে হয় যে শঙ্খ ঘোষ কত বড় কবি, সে কথা বুঝতে পারি। কবিতাটির মা। আমি আবার, এই কবিতাটিও গদ্যে লেখা, এই কবিতাটির মধ্যেও কোনো স্তবক ভাগ নেই। আমি প্রত্যেকটা লাইনের শেষে যেখানে থামব, আপনারা ভাববেন সেখানে লাইনটা শেষ হলো। আমি একটা জায়গায় প্রত্যেকটা লাইন পড়ে একটু থামব, আপনারা বুঝবেন এখানে লাইনটি শেষ হচ্ছে। স্টেশনের প্ল্যাটফর্মে রাত 10টায় 3 বাচ্চা নেচে চলেছে। তাদের শায়িত মায়ের চারপাশ ঘিরে। এপাশে ওপাশে যাওয়া আসা করছে ট্রেন, যাত্রীদের ওঠানামা, কুলিদের দৌড়ঝাঁপ, কারো দিকে তাকাবার সময় নেই কারো। তার মাঝখানে অফুরান হাসির শব্দে গোল হয়ে বাচ্চা কটা ঘুরছে মাকে ঘিরে, এখনই উঠে তাদের খেতে দেবে মা। মায়ের মুখের ওপর ভনভন করছে মাছি, আর আলতো পায়ে কখন পাশে এসে দাঁড়াচ্ছে মুদ্দ ফরাস। তাকে তুলে নিয়ে যাবে বলে এখন মর্গে। আর বাচ্চা 3টে নেচে চলেছে, নেচেই চলেছে চারপাশ ঘিরে এই রাত 10টায়। কবিতাটি এখানে শেষ, তবু আমি আরও একবার কবিতাটি পড়ছি। মা। স্টেশনের প্ল্যাটফর্মে রাত 10টায় 3টে বাচ্চা নেচে চলেছে, তাদের শায়িত মায়ের চারপাশ ঘিরে। এপাশে ওপাশে যাওয়া আসা করছে ট্রেন, যাত্রীদের ওঠানামা, কুলিদের দৌড়ঝাঁপ, কারো দিকে তাকাবার সময় নেই কারো। তার মাঝখানে অফুরান হাসির শব্দে গোল হয়ে বাচ্চা কটা ঘুরছে মাকে ঘিরে, এখনই উঠে তাদের খেতে দেবে মা। মায়ের মুখের ওপর ভনভন করছে মাছি, আর আলতো পায়ে কখন পাশে এসে দাঁড়াচ্ছে মুদ্দ ফরাস। তাকে তুলে নিয়ে যাবে বলে এখন মর্গে। আর বাচ্চা 3টে নেচে চলেছে, নেচেই চলেছে চারপাশ ঘিরে এই রাত 10টায়। এই কবিতাও একটি পথদৃশ্যের কবিতা। এই কবিতার মধ্যেও শিশুরা আছে, জননীও। আসলে যে জননী তখন আর নেই। অবোধ শিশু সন্তানরা জানে না তাদের মায়ের শরীরে আর প্রাণ নেই তখন। তারা ভাবছে
মা উঠেই তাদের খেতে দেবে এক্ষুনি। এই কবিতার মধ্যে আছে এই লাইন, কারো দিকে তাকাবার সময় নেই কারো। এই কারো আসলে কারা? আগের কবিতা বিস্ফোরণে ওই যে আমরা বলছিলাম না, বলছিলাম ভাগ, এই আমরাই হচ্ছে সেই তারা। প্রবল ব্যস্ততা কেবলই স্বার্থবদ্ধ আত্মকেন্দ্রিক করে তুলেছে মানুষকে। কোনো মৃত্যু, অন্যের কোনো দুঃখের দিকে তাকাবার সময় তার নেই। তবু ওরই মধ্যে একটা কথা, আলতো পায়ে কখন পাশে এসে দাঁড়াচ্ছে মধ্যফরাস, যারা ওই শিশুদের মাকে নিয়ে যাবে। কোথায়? মর্গে। স্টেশনের যাত্রীদের প্রবল উপেক্ষার বিপরীতে ওই আলতো পায়ে কথাটি প্রয়োগ করে কবি দেখিয়ে দিলেন মানুষের মায়া ও করুণার অবিনাশী চিহ্নরূপকে। দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্নরূপে, রবীন্দ্রনাথের গানে আমরা পাই। যারা মৃত শরীর মর্গে নিয়ে যায় তারা মৃত্যু দেখতে দেখতে, শোক দেখতে দেখতে খুবই অভ্যস্ত হয়ে যায়। মৃতদেহের সামনে এসে সাধারণত তাদের কোনো দ্বিধা বা কুণ্ঠা হয় না। অথচ সেই সব মানুষও এইখানে এসে যেন থমকে গেল কয়েক পলক। সব তুলতে হবে তাদের, মৃতদেহ তুলতে হবে, কিন্তু এই শিশুগুলির জন্যেই তারা তাদের স্বাভাবিক ব্যস্ততা দেখাতে পারছে না, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। আলতো পায়ে কথাটার মধ্যে সেই দ্বিধার আভাস। ওই শিশুরা যারা জানে না এখনো যে তাদের মা আর বেঁচে নেই, যখন তারা জানবে তাদের মা নেই, যখন মাকে নিয়ে চলে যাওয়া হবে, তারপর কি করবে ওই শিশুরা? কি ঘটবে তাদের ভাগ্যে? কে খেতে দেবে তাদের? এই ভয়ঙ্কর অনুমানে পাঠকের বুক হিম হয়ে আসে। পাঠককে লক্ষ্য করতে বলি, মর্গে শব্দটি আলাদা একটি লাইনে ব্যবহার করা হয়েছে। যেমন এর আগের কবিতায় আমরা দেখেছি যে তখন শব্দটিকে একটি শব্দ হিসেবে একটি লাইনে ব্যবহার করা হয়েছিল। তখন শব্দটির আশেপাশে অন্য শব্দ ছিল না। মর্গে শব্দটিকেও তেমনি একটি আলাদা লাইনে ব্যবহার করা হয়েছে, তার আগে পরে কোনো শব্দ নেই। কারণ তার পরের লাইনটি এসে কবিতাটিকে যেন চিরকালের দিকে ঠেলে দিল। সবের ওপর দিয়ে বয়ে চলবে তাদের অফুরান কলহাসির শব্দ। এই নাচ যেন কখনো থামবে না। ওইভাবে মায়ের সব ঘিরে অবোধ আনন্দে নেচে চলবে তিনটি শিশু, যেন সব ওঠানোর আগে স্তব্ধ হয়ে আর থাকবে ওই মুগ্ধ ফরাসেরাও। চিরকালের জন্য এই নাচ চলতে থাকবে। জীবনানন্দ লিখেছিলেন 1900 অনন্তের মতো। সেই 1900 অনন্তের প্ল্যাটফর্মে ওই রাত 10টা তখন এক অনন্তেই রূপান্তরিত হলো যেন। রাত 10টা বেজেই থাকবে অনন্তকাল। অনন্তকাল শুয়ে থাকবে মায়ের সব, আর তার শিশুদের, মাতৃহারা শিশুদের নাচ চলতে থাকবে, তিনটি শিশুর নাচ। সত্যিকারের মহৎ কবিতা এমনই হয়, যাকে পথ থেকে কুড়িয়ে পাওয়া যায়। কবিতাটির মধ্যে এই কবিতাটি পাওয়া যাবে কবির মাটি খোঁড়া পুরনো করটি কাব্যগ্রন্থে। এর আগে বলা বিস্ফোরণ কবিতাটিও সেখানেই আছে। আজকের মতো এখানেই কবিতার জয়ের সমাপ্তি।